বর্ধমানে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পরিবারের ৩ জনেরই। বছরের প্রথম দিন মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে। ৪ চাকা গাড়ির সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ, ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের। ৪ চাকা গাড়িটির চালক আশঙ্কাজনক অবস্থায় বর্তমান মেডিকেলে চিকিৎসাধীন। মৃতদের নাম শেখ শাহনওয়াজ, বয়স ২৭, শেখ মোহাম্মদ মোরশেদ, বয়স ৫৫, রেজিনা খাতুন, বয়স ৫১। তারা দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা। শেখ শাহনওয়াজ চাকরি সূত্রে মুম্বাইতে থাকতেন। ছুটিতে দুর্গাপুরের বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। শাহনওয়াজকে ছাড়তে কলকাতা বিমানবন্দরে আসছিলেন বাবা মা। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। তাতে প্রাণ গেল সবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানা এলাকায়। দুর্গাপুর থেকে দমদম বিমানবন্দরের দিকে আসার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে ৪ চাকা গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে চালক সাহেব মুন্সি সহ আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বাবা মা এবং ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চালক আশঙ্কা অবস্থায় চিকিৎসাধীন। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। কি করে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শাহ বললেন, মাঠে নেমে পড়লাম, সক্রিয় হয়েই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের। শাহের ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর দলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। বুঝিয়ে দিলেন ২৬কে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। বললেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। নাম না করেই বেঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে গুঞ্জন শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন। রাত পেরোতেই দেখা গেল স্বমেজাজে প্রাক্তন সাংসদ। প্রায় ৮ মাস পর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এরপরেই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। দলের মধ্যেই কোণঠাসা থেকে ফের সক্রিয়তা। সব প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ। সাফ জানিয়েছেন, খোদ অমিত শাহ তাকে ময়দানে নামতে বলেছেন, সে কারণেই তিনি নেমেছেন। দিলীপ বলেন, আমি সব সময় আছি, মাঠ জুড়ে খেলব। আমি ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম, পরে অন্য দায়িত্বও সামলেছি। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব। গত লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ। তাকে কালো পতাকাও দেখানো হয়। এদিনের সাংবাদিক বৈঠকে নাম না করেই তা নিয়ে শুভেন্দু অধিকারীকেই বিঁধলেন তিনি। বললেন, দলের কর্মীরা আমাকে কোনো দিন কালো পতাকা দেখায়নি। পরবর্তীতে পরিস্থিতিতে অনেক দল এসেছে, এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে, ওরাই এগুলো করেছে। ওরা ঠিক করছে না ভুল সেটা আমি বলবো না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না। বিধানসভায় প্রার্থী হবেন কিনা তা নিয়েও এদিন প্রশ্নের মুখে পড়েন দিলীপ। দল চাইলে নিজের কোনো আপত্তির জায়গা নেই বলে সাফ জানালেন তিনি। ২৬-এ কি হারানো জমি ফিরে পাবে বিজেপি? এই প্রশ্নে দিলীপ মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। বললেন, কতদিনের লড়াইয়ের পর ক্ষমতা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়তে হবে, লোক আসবে যাবে, কিন্তু আন্দোলন থেকে সরলে হবে না। শুক্রবারে ঠান্ডায় আরও জবুথবু হতে হবে, বড় আপডেট আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রা, কিন্তু তারপরেও বছরের প্রথম দিনে শীতের আমেজে কাটিয়েছে বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতল হাওয়ায় বাধা পেয়েছে। এর জেরেই ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা উপরের দিকেই থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সন্দকফু, ঘুম, ধুলত্রে, মানভঞ্জন, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে উইকেন্ডের মধ্যে কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 10 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ পতনের আশঙ্কা রয়েছে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আগামী বুধ এবং বৃহস্পতিবার। জানা গেছে, ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্পে ঢুকবে প্রবল। এর জেরে কুয়াশা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,
পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শুক্রবার থেকে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও থাকবে কুয়াশা। শনিবারেও ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। মুস্তাফিজুরকে দলে নিয়ে বেঈমান শাহরুখ, বাদশাকে খুনের হুমকি বিজেপি নেতার। বিজেপি নেতার হুমকির মুখে শাহরুখ খান। আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল নিয়েছে নাইটরা, কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে। ফলে মুস্তাফিজুরকে দলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই প্রেক্ষাপটে এবার নাইট রাইডার্স দলের কর্ণধার শাহরুখ খানকে বেঈমান বলে ক্ষোভ উগরে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। উত্তরপ্রদেশের গেরুয়া শিবিরের নেতা এখানেই থেমে থাকেননি। শাহরুখ খানের বেঁচে থাকার অধিকার নেই বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হত্যাকাণ্ডের প্রতিবাদ এপার বাংলাতেও হচ্ছে। যোগী রাজ্যের বিজেপি নেতা হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, মুস্তাফিজুরকে বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হবে না। উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদ বলছেন, একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আর অন্যদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা 9 কোটি টাকা দিয়ে বাংলাদেশের ক্রিকেটার কিনেছে। ভারতে বেইমানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। গেরুয়া শিবিরের নেতার কথাতেই শুরু হয়েছে সমালোচনা। কূটনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলা অর্থহীন। শুধু তাই নয়, সমালোচনা করতে গিয়ে শাহরুখ খানকে কার্যত খুনের হুমকি দিয়ে বসলেন সঙ্গীত। এক ধাক্কায় অনেকটা বাড়ছে বিড়ি, সিগারেট, পান মশলার দাম। কবে থেকে বিজ্ঞপ্তি দিল কেন্দ্র। নতুন বছরে এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে বিড়ি, সিগারেট, গুটখা সহ অন্যান্য তামাকজাত পণ্যের। এই পণ্যগুলির উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেটা কার্যকর হতে চলেছে 1 ফেব্রুয়ারি থেকে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল মোদী সরকার। বুধবার মোদী সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর নতুন জিএসটি কার্যকর হচ্ছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিড়ি, সিগারেট তথা অন্যান্য তামাকজাত পণ্যকে পাপ পণ্য হিসেবে চিহ্নিত করেছে। জিএসটির নতুন কাঠামোয় এগুলি হতে চলেছে সব থেকে দামি পণ্য। এর মধ্যে রয়েছে তামাক, গুটখা, পান মশলা, মদ এবং কোল্ড ড্রিঙ্কের মতন সামগ্রী। গত ডিসেম্বরে সংসদে 2টি পৃথক বিল পাশ হয়েছিল। সেই বিলের মাধ্যমেই পান মশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি আরোপের পথ প্রশস্ত হয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই ধরনের পণ্যের উপর 40% জিএসটি বসতে চলেছে। সঙ্গে অতিরিক্ত সেসও বসানো হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস। এর সঙ্গে জারি হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি। আগে 28% করের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ সেস ধার্য করা হতো। এর ফলে মোট ট্যাক্সের পরিমাণ হতো 53%। এবার পরপর 3 ধরনের শুল্ক আরোপের পাশাপাশি জিএসটি বাড়ায় করের পরিমাণ অনেকটাই বাড়ছে, যার ফলে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম অনেকটাই বাড়তে চলেছে। কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। তবে বিড়ির ক্ষেত্রে দাম তুলনামূলকভাবে কম বাড়বে, কারণ বিড়ির ক্ষেত্রে জিএসটি হার রাখা হয়েছে 18%। বিশ্বজুড়ে বহু দেশের সরকার জনকল্যাণের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির জন্য এই ধরনের পণ্যের উপর বেশি কর আরোপ করে। ভারতে এই ক্ষতিকারক পণ্যগুলির উপরে ধারাবাহিকভাবে সর্বোচ্চ জিএসটি আরোপ করা হয়েছে। এই তামাকজাত পণ্যই ভারতের মোট রাজস্বের 3% সরকারকে দেয়। এতে বহু মানুষের কর্মসংস্থান হয়। পিকনিক নিয়ে বচসার জের, অর্জুনগড়ে আক্রান্ত বিজেপি কর্মী, ভাঙচুর চলল বাড়িতেও। পিকনিক নিয়ে বচসার জের, অর্জুনগড় ভাটপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। যুবকের পরিবারের সদস্যদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চলে বাড়িতেও। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বঙ্কিমপল্লীতে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। জানা গেছে, আক্রান্তের নাম জিৎ তিওয়ারি। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বঙ্কিমপল্লীর বাসিন্দা তিনি। বুধবার রাতেই তাকে মারধর ও বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের বোন বেবি তিওয়ারি বলেন, দাদা পিকনিক করছিল, তখন কাউন্সিলর পিনাকি দাস দাদাকে বারণ করেন, কিন্তু দাদা শোনেনি। এতেই সমস্যা। আচমকাই কাউন্সিলরের দলবল দাদাকে বেধড়ক মারধর করে। তারপর বাড়িতে এসে আমাকে, মা বাবাকেও ওরা মারধর করেছে, ঘরের জিনিসপত্র ভেঙেছে। এ নিয়ে বিজেপি নেতা সঞ্জয় সিং বলেন,
আগামী বিধানসভা ভোট নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে, তাই বিজেপি কর্মীদের হুমকি দেখানো, ভয় দেখানো শুরু হয়েছে। আমাদের দলের কর্মীকে পিকনিকে মারধর ও বাড়িতে হামলা চালানো হয়েছে, কিন্তু পুলিশ অভিযোগ নিচ্ছে না, উল্টো আক্রান্তের পরিবারকে আটক করেছে। তাই অনলাইনে অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, ঘটনাটি কতটা সত্য তাতে সন্দেহ রয়েছে। এছাড়াও মারধরের প্রমাণ ফুটেজ কোথাও দেখা যায়নি, তাই গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ। নতুন শিক্ষাবর্ষে ছুটি কমালো বাংলাদেশ, বাতিল 21শে ফেব্রুয়ারি সহ বহু ছুটি। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণেই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটি এবার বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের তরফে 2026 শিক্ষাবর্ষের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা রাখা হয়েছে 64 দিন, যা আগের বছরের তুলনায় 12 দিন কম। শুধু ভাষা দিবস নয়, ছুটির তালিকা থেকে বাদ পড়েছে মে দিবস, সরস্বতী পুজো, জন্মাষ্টমীও। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা, মহালয়া এবং মধু পূর্ণিমাতেও আর ছুটি থাকছে না। শবে মিরাজ এবং আশুরার দিনেও মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানানো হয়েছে। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, শিক্ষাবর্ষে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে একই সঙ্গে জানানো হয়েছে, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর ও বাংলা নববর্ষের মতো ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বের দিনগুলি স্কুলে যথাযথভাবে পালন করতে হবে। এই সিদ্ধান্তকে ঘিরে মতভেদ স্পষ্ট। একাংশের মতে পড়াশোনায় মনোযোগ বাড়াতেই ছুটির সংখ্যা কমানো হয়েছে, যা শিক্ষার মনোন্নয়নে সহায়ক হতে পারে। অন্যদিকে বহু শিক্ষক, অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরস্বতী পুজো, জন্মাষ্টমী ও মহালয়ের মতো ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের দিনগুলিতে ছুটি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে এই সিদ্ধান্ত পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট ঐতিহ্যকে উপেক্ষা করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞ মহলের একাংশের আশঙ্কা, ভবিষ্যতে এই ছুটি বাতিলের ধারা আরও বিস্তৃত হতে পারে। ফলে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয় প্রশ্নে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। বছরের শুরুতেই বড় ধাক্কা কেন্দ্রের, কত বাড়ছে গ্যাসের দাম। নতুন বছরের শুরুতেই মূল্য বৃদ্ধির বোঝা চাপালো কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়েছিল সরকার, কিন্তু তার আসল লক্ষ্যই যে ছিল বিহারে ভোট জেতা, সেটাই প্রমাণ করলো বছর শুরু হতে না হতেই। বুধবার থেকেই 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতি বছরই বাণিজ্যিক গ্যাসের দাম ঠিক করা হয়, কিন্তু একেবারে 111 টাকা বাড়ানোয় সমস্যায় পড়তে চলেছেন ছোট থেকে বড় রেস্তোরাঁ এবং গাড়ির মালিকরা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও এখনও বাড়ছে না গৃহস্থালির গ্যাসের দাম। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, 14 কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে ঘরোয়া গ্যাসের দাম বর্তমানে 850 থেকে 960 টাকার মধ্যে রয়েছে। বর্তমানে দিল্লিতে একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 853 টাকা, মুম্বাইতে 852.50 টাকা, লখনৌতে 890.50 টাকা, আহমেদাবাদে 860 টাকা, হায়দ্রাবাদে 905 টাকা, বারাণসীতে 916.50 টাকা এবং পাটনায় 951 টাকা। মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক এলপিজির দাম দাঁড়িয়েছে 1691.50 টাকা, কলকাতায় 1795 টাকা এবং মুম্বাইয়ে 1642.50 টাকা। ফলে শুরুতেই সমস্যায় পড়তে চলেছেন রেস্তোরাঁর মালিকরা।